मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। রঘুবংশের পর্বটা আজকে শেষ করবার কথা। রঘুবংশ প্র্যাকটিক্যালি আমরা যা মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ সেটা কাভার করে ফেলেছি। এবার শেষ দিকে কিছু কিছু অংশ অনেকটাই স্কিপ করব, কারণ তাতে খুব বেশি কিছু সময় দেওয়ার মতো দরকার নেই। তাহলে রাখছেন কেন, এটুকু বাদ দিলে যে তার একটা মেসেজ আছে। রঘুবংশে আমরা যে হাইটটা দেখেছি, মহারাজ দিলীপ, তারপরে রঘু, রামচন্দ্র প্রভৃতি, সেই জিনিসটা চিরকাল রঘুবংশ মেনটেন করতে পারেনি। সেই জিনিসটাই শেষ দিকে যেখানে নাকি ডিজেনারেশনটা দেখানো হয়, সেই অংশটা একটু সংক্ষেপে টাচ করে আমার মনে হয় এই পর্ব আমরা শেষ করতে পারব। আগের দিনে আমরা বোধহয় চতুর্দশ শেষ করেছিলাম, মানে সীতা পরিত্যাগ। হ্যাঁ, সীতাকে নির্বাসন দেয়া হলো। লক্ষণ ফিরে এসে রিপোর্ট করলেন যে এই ঘটনা ঘটছে। ওই যেখানে বলেছিলেন যে বহু বরাম সহসা সবাস প্রস্তুষার বর্ষী সহস্রচন্দ্র, উনি কিছু বললেন না, কোনো কান্নাকাটিও কিছু করলেন না, কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল। পৌষ মাসে চন্দ্র যেমন কুয়াশায় ঢেকে যায়, সেই রকম রামচন্দ্রের মুখও ওরকমভাবে ম্লান হয়ে গেল। এইভাবে তার রিয়াকশনটা দেখিয়েছিলেন। আর তারপরে বলেছিলেন যে সীতাং হিত্বা দশমুখের উপর নোপজেমে যদন্যম তস্য এব প্রতিকৃতি সখো যৎক্রতু না জোহার, যে সীতাকে পরিত্যাগ করার পরেও রামচন্দ্র কিন্তু আর কোনো দ্বার পরিগ্রহ করেননি। তার পিতা মহারাজ দশরথেরও 3 রানী ছিল, কিন্তু রামচন্দ্র আর কাউকে গ্রহণ করেননি। এবং যখন অশ্বমেধ যজ্ঞ করবেন, এরপরে অশ্বমেধ যজ্ঞ আসছে, অশ্বমেধ যখন করবেন তখন তিনি গুরুর আজ্ঞা নিয়ে একটা হিরণ্ময়ী গোল্ডেন স্ট্যাচু অফ সীতাকে সেখানে বসিয়ে, মানে যেখানে যজমান পত্নী বসেন সেখানে বসিয়ে সেই যজ্ঞটা করেছিলেন। এই খবরটা যখন একসময় আশ্রমে গিয়ে পৌঁছলো, তখন সীতা ওই দুঃখের মধ্যেও যা হোক একটা আশ্বাস পেলেন। কেননা ওখানে মূল কারণটা ছিল যে কৌলেন ভীতেন গৃহান নিরস্তা নতেন বৈদেহ সুতা মনস্ত। বংশ মর্যাদার কথা মনে করে তিনি বিদেহ রাজকন্যাকে নির্বাসিত করেছিলেন, মন থেকে কখনো নির্বাসিত করেননি। আচ্ছা, এবার আমরা পঞ্চদশে আসি। অনেকটা স্কিপ করে করে যাবো, জাস্ট লিঙ্কগুলো ধরার জন্য। কৃত সীতা পরিত্যাগ সরত্নাকর মেখলাম বুভুজে পৃথিবী পাল পৃথিবী মেব কেবলাম লবণেন বিলুপ্তেজ্যাস্তামিশ্রেণ তমব্ধয়ু মুনয় যমুনা ভাজ শরণ্যং শরণার্থীন। একটা না একটা ইস্যু তো রাজাদের কাছে আসেই। এবার লবণাসুরের অত্যাচারে ঋষিরা এসে তার কাছে শরণ চাইলেন যে আমাদের বড় উপদ্রব হচ্ছে, একটা কিছু প্রোটেকশন দিন। অবেক্ষ রামং তে তস্মিন ন প্রজর্হু সতেজসা ত্রাণাভাবে হিসাপাস্ত্রা কুর্বন্তি তপসোভয়ম। রাজা যদি ত্রাণ না করেন তাহলে তপস্বীরা কি করেন, তাদের তপস্যা ফল ব্যয় করে তার প্রতিকার করতে হয়, মানে যেমন সাপরূপ অস্ত্র ব্যবহার করতে হয়। আর রাজা যদি তার কর্তব্য করেন তাহলে আর তাদের সেই কাজটা করতে হয় না। প্রতিশুশ্রাব কাকুস্থস্তেভ্যো বিঘ্ন প্রতিক্রিয়া। রামচন্দ্র অ্যাজ ইউজুয়াল যেমন তারা এসে বললেন, বলে হ্যাঁ ঠিক আছে, আপনাদের যা বিঘ্ন হচ্ছে তা নিবারণ করা হবে। ধর্মরক্ষার্থৈব প্রবৃত্তির ভুবি সাঙ্গী, ধর্ম সংরক্ষণার্থৈব প্রবৃত্তির ভুবি সাঙ্গিন। সাঙ্গিন হচ্ছেন বিষ্ণু, তার অবতার হচ্ছেন এরা, ধর্ম সংরক্ষণের জন্যই তার অবতার, কাজে এটা তাদের প্রবৃত্তি। তে রামায় বধোপায় মাচক্ষুর বিবুধ দিশ দুর্জয় লবণাশুলি দিশুলপ্তার্থতামিতি। তারা আমাকে বললেন যে মানে লবণ অসুর, সে খুব দুর্জয়, তার এই ব্যাপার। সেটা বলছি, সেটা নয়। রামচন্দ্র
আদিদেশাৎ শত্রুঘ্নম তেষাং ক্ষেমায় রাঘব করিষ্যন্নিব রামাস্য যথার্থম অরিনিগ্রহাৎ। রামচন্দ্র নিজে গেলেন না, এটা এত ছোটোখাটো কাজের জন্য রামচন্দ্র নিজে মুভ করতে হয় না, তিনি শত্রুঘ্নকে বললেন যে তুমি এটার প্রতিকার করো। যক কশ্চন রঘূনাং হি পরমেক পরন্তপ অপবাদ বিবৎসর্গং ব্যাবর্তয়িতুমীশ্বর অগ্রজেন প্রযুক্তা শেষ তত দাসরথি রথি যজো বনস্থলী পশ্যন পুষ্পিতা সুরভীর। রামচন্দ্রের আদেশ অনুসারে সৈন্যরা তার সঙ্গে গেল। আদিষ্ট বর্তমা মুনিভি স গচ্ছং তপসাং পর বীররাজ রথপ্রষ্ঠের বালখিল্যরিবাংশুমান। কোথায় যেতে হবে, কি রুট টুট সেটা ওরা তারা বলে দিলেন। তস্য মার্গবসাদেকা বভূব বসতি শত রথস্বনোৎকণ্ঠ মৃগে বাল্মীকিয়ে তপোবনে। সে লবণাসুরকে বধ করার জন্য যখন শত্রুঘ্ন যাচ্ছেন, সেই পথে রাত্রিবেলা উনি বাল্মীকির আশ্রমে বিশ্রাম করেছিলেন। তাম ঋষি পূজয়া মাস কুমারম ক্লান্ত বাহনম। তাদের বাহন তখন ক্লান্ত হয়েছে, সেই রাজকুমার মানে শত্রুঘ্নকে ঋষি দ্যাট ইজ বাল্মীকি তাকে অভ্যর্থনা করলেন। তপঃপ্রভাব সিদ্ধাভির বিশেষ প্রতিপত্তিভি। বলে আশ্রমে তো খুব সিম্পল লিভিং থাকে, রাজকুমারকে অভ্যর্থনা করার মতো আয়োজন সেখানে থাকে না, থাকার কথাও নয়। কিন্তু বাল্মীকি তার তপস্যার প্রভাবে সেই রকম আয়োজন করে, রাজোচিত আয়োজন করে দিতে পেরেছিলেন। তপঃপ্রভাব সিদ্ধাভির বিশেষ প্রতিপত্তিভি। তস্যামেবাস্য যামিন্যাম অন্তর্পত্নী প্রজাপতি সুতাবসূত সম্পন্ন কোষদণ্ডা বিবক্ষতি। সেই রাত্রিটা অন্যদিক থেকেও একটা ইম্পর্টেন্ট রাত্রি। সেই রাত্রিতেই সীতা দুই যমজ সন্তান প্রসব করেছিলেন, যেদিন শত্রুঘ্ন বাল্মীকির আশ্রমে রাত্রিবাস করতে আশ্রয় নিয়েছেন। সন্তান শবনাথ ভ্রাতু সৌমিত্রী সৌমনস্যবান। ভ্রাতুষ্পুত্রের জন্ম হয়েছে খবর তার কাছে এলো, তিনি তাতে আনন্দিত হলেন এবং তারপরের দিনে আবার রওনা হয়ে গেলেন। প্রাঞ্জলির মণিমা মন্ত্র প্রাতর যুক্ত রথ যজ। সকালবেলা আবার রথে করে যে কাজে এসেছিলেন সেই কাজে বেরিয়ে গেলেন। এবারে তো গেলেন, তার আবার সেই সব যুদ্ধ তো যেমন যেমন হয়। অন্যমস্ত উপাদায় শত্রুঘ্নে সতারিত শিকতাত্বাদপি পরং প্রপেদে পরমানুমান। সহত্বা লবণং বীরস্তদা মেনে মহৌজস ভ্রাতু সৌদর্যমাত্মানম ইন্দ্রম জিদ বদশোভিন। শেষ পর্যন্ত তিনি লবণাসুরকে বধ করে ফিরে আসছেন। তস্য সংস্তুয়মানস্য চরিতার্থস্তপস্বিভি শুশুভে বিক্রমোদগ্রং বিরয়াবনতং। তপস্বীরা তার শৌর্যবীর্যের যে প্রশংসা করলেন, অবনত মস্তকে সসংকোচে সেটা স্বীকার করে ফিরেন। উপকূলাংশ কালিন্দ্যা পুরীং পৌরুষভূষণ নির্মমে নির্মমোর্থেষু মথুরাং মধুরাকৃতি। এবং সেই ফিরবার পথে উনি একটা কাজ করলেন। মথুরা বলে যে বিখ্যাত শহর, সেটা নাকি দ্যাট ওয়াজ ফাউন্ডেড বাই শত্রুঘ্ন। সেখানে বলছেন যে শত্রুঘ্ন ফিরবার সময় এই মথুরা নামে যে শহর তার আরম্ভ করলেন যমুনার তীরে। সৌরাজ্য প্রকাশাভির বভৌ পৌর বিভূতিভি সর্গাভিসন্দপনম কৃতেবোপনিবাসিতা তদা সৌদ সখা দশরথস্যাপি। আচ্ছা, এবার আবার আশ্রমের কথায় ফিরে আসছেন। উনি তো এই কাজ করে চলে গেলেন। সখা দশরথস্যাপি জনকস্য চ মন্ত্রকৃত সংচস্কারো ভয়প্রীত্যা মৈথিলেও যথাবিধি। আর এই যে বললেন যে সেই যে রাত্রিতে শত্রুঘ্ন সেখানে উপস্থিত ছিলেন বাল্মীকির আশ্রমে, সেই রাত্রিতে সীতার দুই সন্তান জন্ম হলো। এবার তাদের সংস্কার করতে হবে। যে সংস্কার কে করলেন? যে মহর্ষি বাল্মীকি নিজে, যিনি একদিকে দশরথের বন্ধু আবার
জনকেরও বন্ধু, অর্থাৎ দুই দিক থেকেই তার সঙ্গে তার সৌহার্দ্য ছিল। উভয় প্রীত্যা, সেই উভয় বংশের প্রীতি অনুসারে মৈথিলেয় যথাবিধি সংচস্কার, বাল্মীকি সেই মিথিলা রাজনন্দিনীর পুত্রদের সংস্কার যথাবিধি সম্পন্ন করলেন। সতৌ কুশলবন্মিষ্ট গর্ভক্লেদৌ তদাক্ষয়া কবি কুশলভাবেব চকারো কিল নাম। কুশলভের দ্বারা সেই গর্ভক্লেদ মুক্ত করেছিলেন বলে তিনি সেইভাবেই তাদের নাম দিলেন যে একজনের কুশ এবং একজনের লব, এই নাম উনি দিলেন। সাঙ্গঞ্চ বেদমধ্যাপ্য কিঞ্চিদ উৎক্রান্ত শৈশবৌ স্বকৃতিং জ্ঞাপয়ামাস কবির প্রথম পদ্ধতি। যখন ওরা একটু বড় হলো, মানে কৈশোর পার হলো, কিঞ্চিত উৎক্রান্ত শৈশব, শৈশব পার হয়ে কিছুটা গেলে মানে কৈশোর বয়স, তখন তাদের সাঙ্গ বেদ অধ্যয়ন করালেন, যেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের কম্পালসারি ছিল যে বেদ অধ্যয়ন করতে হবে। সে বেদ অধ্যয়ন করলেন। আর কি করলেন? স্বকৃতিং জ্ঞাপয়ামাস কবি প্রথম পদ্ধতি। তার হ্যাঁ না, এই যে বললেন যে কুশ এবং লবের দ্বারাই সেই গর্ভক্লেদকে উনি মুক্ত করেছিলেন, সেই জন্য ওদের নাম দিয়ে দিলেন কুশ এবং লব। আর কোনো কারণ দেননি, একটি কারণ দিয়েছে। হ্যাঁ, সাঙ্গঞ্চ বেদমধ্যাপ কিঞ্চিত উৎক্রান্ত শৈশবৌ স্বকৃতিং জ্ঞাপয়ামাস কবি প্রথম পদ্ধতি। বেদ তো যেমন অধ্যয়ন করাতে হয় সে করালেন, আরেকটা নূতন জিনিস তাদের উনি শেখালেন। সেটা কি না, স্বকৃতিম। তিনি নিজে একটা কোনো কবিতা লিখেছিলেন, মানে যাকে আমরা রামায়ণ বলি আর কি, সেইটা তাদের গান করতে শিখিয়ে দিয়েছিলেন। তো কালিদাস বলছেন কবি প্রথম পদ্ধতি। বাল্মীকিকে তো আদি কবি বলে, সেই কথাটা স্মরণ করে এবার বাল্মীকিকে আদি কবি বললে, তাই বলা হয়, সকলেই বলে যে উনি হচ্ছেন আদি কবি। তাহলে বেদের মধ্যে তো আর কোনো কবিতা থাকলো না, বেদ তো এর আগে, বাল্মীকির আগে। তার অর্থটা বুঝতে হবে যে ক্লাসিক্যালে উনি হচ্ছেন প্রথম কবি। সেটার কারণটা বলেছিলেন না, মনে আছে যে ক্রঞ্চদ্বন্দ্ব বিয়োগোত্থ শোক শ্লোকোত্তমাপদ। সে ক্রঞ্চদ্বন্দ্বের একটি বিয়োগ দেখে যার কণ্ঠ থেকে একটা শ্লোক উচ্চারিত হয়েছিল, শোকটাই শ্লোক রূপে পরিণত হলো। তার তখন নিজে মনে হলো যে কিমিদং ব্যাহৃতং মায়া শোকার্তে নাস্য শকুনে কিমিদং ব্যাহৃতং মায়া, এই পাখির শোকে এটা আমি কি বললুম। তো সেইটাই শ্লোক বলে প্রসিদ্ধ হলো এবং তাতেই তিনি রামায়ণ রচনা করেছিলেন। কাজেই তিনি হচ্ছেন সেই অর্থে মানে ক্লাসিক্যালের, তার মধ্যেও বিশেষ করে বৈদর্ভী রীতির বিভিন্ন রকম রীতি আছে তো, বৈদর্ভী, গৌড়ী, পাঞ্চালী, তার মধ্যে বৈদর্ভী রীতির আদিকবি হচ্ছেন বাল্মীকি। বাল্মীকি রজনী প্রকাশিত গুণা ব্যাসে লীলাবতী বৈদর্ভী কবিতা স্বয়ং বৃতবতী শ্রী কালিদাসং বরম। বলা হয় যে বৈদর্ভী রীতির যে সংস্কৃত কবিতা, সেটা বাল্মীকির থেকে জন্ম লাভ করেছে, মানে বাল্মীকি হচ্ছেন তার পিতা। ব্যাসেন লীলাবতী, আর ব্যাসের হাতে তিনি লীলাবতী হয়েছে, মানে তার শিক্ষণ ব্রিডিংটা হয়েছে ব্যাসের হাতে, থ্রু দি মহাভারত। আর স্বয়ং বৃতবতী শ্রী কালিদাসং বরম, আর তিনি কালিদাসকে স্বয়ংবরে পতিত্বে বরণ করেছেন। অর্থাৎ বৈদর্ভী রীতির সেই অর্থে সর্বাধিক স্ফুরণ কালিদাসের লেখার মধ্যে হচ্ছে। আমরা যার লেখা পড়ছি তিনি হচ্ছেন বৈদর্ভীর সবচেয়ে বড় লেখক, এবং তার মধ্যে এই রঘুবংশ হচ্ছে আবার ওয়ান অফ হিজ বেস্ট ওয়ার্কস। হ্যাঁ, তাহলে কবির প্রথম পদ্ধতি, সে কবিদের প্রথম যে বলা হয় যে মানে মার্গ প্রবর্তন করলেন, ক্লাসিক্যাল সংস্কৃতের যে কবিতা তার মার্গ প্রবর্তন করলেন, সেই গ্রন্থ জ্ঞাপয়ামাস, তাদেরকে গান করতে শিখিয়ে দিয়েছিলেন, শুধু আবৃত্তি নয়। সেটা কি ছিল? রামস্য মধুরং বৃত্তম গায়ন্তৌ মাতুরগ্রত তদ বিয়োগ ব্যথাং কিঞ্চিত শিথিলি চক্রত সুতৌ। রামচন্দ্রের মধুর বৃত্তান্ত তারা মার সামনে গেয়ে তার সেই বিয়োগ দুঃখের কিছু না কিছু লাঘব করতে পেরেছিলেন।
আচ্ছা, এবার আজ অনেকটা বাদ দিলুম, তাহলে শেষ হবে না। শত্রুঘ্ন ফিরে এসে রামচন্দ্রকে কি রিপোর্ট করলেন? তাহলে তো রামচন্দ্র যে পুত্রের জন্ম হয়েছে সে কথা রিপোর্ট করার কথা, বলে সেটা কিন্তু উনি রিপোর্ট করেননি, তাকে বাল্মীকি বারণ করে দিয়েছিলেন। সেই শ্লোকে ফিরে আসছি। তমবনন্দৎপন্নতম দৌনাত্মকন্তজ কালনেমি বধাৎ প্রীত সুরাসাঙ্গিনম সপৃষ্ট সর্বতো বার্তম আখ্যদ রাজ্ঞে ন সন্ততিম। রাজা জিজ্ঞাসা করলেন আশ্রমের কি সংবাদ তাতে উনি সবই খবর বললেন, কিন্তু তার পুত্র জন্মের কথাটা বললেন না। কেন বললেন না? প্রত্যর্পৈশতক কালে কবের আদ্যস্য শাসনাৎ, আদি কবি মানে বাল্মীকির শাসন ছিল যে যথাকালে আমি এদেরকে রাজার কাছে প্রত্যর্পণ করব, এখন তোমার কিছু বলতে হবে না। কাজে উনি আর কিছু বললেন না। তারপরে আবার একটা ঘটনা হলো, সম্মুখ বধের ঘটনা। একজন এসে কমপ্লেন করলেন যে তার শিশু অকালে মৃত্যু হয়েছে, রাজার অপরাধী সাধারণত অকাল মৃত্যু হয়, কাজে একটা ব্যবস্থা করুন। রামচন্দ্র যুদ্ধের জন্য ভালো, যে যমের বিরুদ্ধে একটা যুদ্ধযাত্রা করে দেখা যায়। আত্মশস্ত্র দাস্য প্রস্থিতস্য রঘুদ্বহ উচ্চচার পুরস্তস্য গুঢ় রূপা সরস্বতী। ওই যেমন রঘু করেছিলেন না, মনে আছে, যে কৎস এসে বললেন যে আমার 14 কোটি সুবর্ণ দরকার গুরুকে দক্ষিণা দেওয়ার জন্য, আর তিনি তখন বিশ্বজিৎ যজ্ঞ করে সর্বস্ব দিয়ে দিয়েছেন, তার আর কিছু নাই, মৃৎপাত্রে করে অর্ঘ্য দিয়েছিলেন। আবার ব্রাহ্মণ তার ওখান থেকে ফেরত যাবেন, সেটাও তার কাছে অপবাদ মনে হয়, বলে দ্বিত্রান্নরসিত এবসরুম, 2-3 দিনে আপনি আমার অগ্নিগৃহে বাস করুন, আমি দেখছি। বলে উনি কুবেরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার জন্যে রথ সব সজ্জিত করলেন, যে পরের দিন সকালে যুদ্ধযাত্রা করুন। আর কুবের সেটা খবরটা টের পেয়ে দেখলে যে সর্বস্ব যাওয়ার চাইতে আগে ভাগে কিছু দিয়ে 14 কোটি তার কাছে কিছু নয়, উনি সুবর্ণ বৃষ্টি করে দিয়েছিলেন 14 কোটির থেকে অনেক বেশি। পরের দিন সেইগুলো রঘু সাহুকে দিয়ে দিলেন। সেটা দেওয়ার সময় একটা আবার টাসেল হয়েছিল, যে ব্রাহ্মণ বলেন আমি 14 কোটির বেশি নেব না, উনি বলেন সবটাই আপনার জন্য এসছে, কাজী সবটাই আপনি নিয়ে যান। যাক, এরকম আবার রামচন্দ্র দেখলেন যে তাহলে কি করতে হবে, আত্মশস্ত্রস্তদাস্য প্রস্থিতস্য রঘুদ্বহ উচ্চচার পুরস্তস্য গুরুরূপাসর। তিনি অস্ত্রশস্ত্র নিয়ে বৈবস্বত মানে যমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার জন্য প্রস্তুত হয়েছেন। সেই সময় গুরুরূপা সরস্বতী, আকাশ ও পানি একটা এরকম হলো যে রাজন প্রজাসুতে কশ্চিৎ অপচার প্রবর্ততে তাম অন্বিষ্য প্রসময়ের ভবিতা আসৃতি, যে তোমার রাজ্যের মধ্যে কেউ কোনো একটা অনাচার করছে, তুমি সেইটাকে দেখো, তাহলে তোমার যেটা উদ্দেশ্য সেটা সিদ্ধ হয়। মানে ওই ব্রাহ্মণ বালক আবার বেঁচে। এটা উনি খুঁজে পেলেন যে সম্মুখ বলে একজন শূদ্র, সে তপস্যা করছিল। তপস্যনধিকারিত্বাৎ প্রজানাং তমঘাবহম শীর্ষচ্ছেদ্যং পরিচ্ছেদ্য নিয়ন্তা শস্ত্রমাদদে স তদ্ভক্তং হিমকৃষ্ট কিঞ্জল কয়ো পঙ্কজম জ্যোতিষ্কনাহত শ্মশ্রু কণ্ঠনারদাপাত। তস্য পূর্বদিতাং নিন্দাং দ্বিজপুত্র সমাগত স্তুত্যা নিবর্তয়ামাস ত্রাতুর্বৈবস্বতাদপি। যখন উনি ফিরে এলেন তখন সেই যিনি যে ব্রাহ্মণ তাকে ওই তিরস্কার করেছিলেন যে রাজার জন্য দেশে অবস্থা, তিনি পুত্রকে বৈবস্বত মানে জমের থেকে ফিরিয়ে এনে দিতে পেরেছেন বলে তাকে স্তুতি করে সেটার প্রতিকার করলেন। এবার অশ্বমেধ যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছেন। তমধ্বরায় মুক্তাশ্রম রক্ষক কপি নরেশ্বরা মেঘাশস্যমিবাম্ভোভির অভ্যবর্ষণ উপায় নেই। অধ্যরের মানে অশ্বমেধের জন্যে তিনি ঘোড়াকে ছেড়ে দিলেন। রক্ষক কপি নরেশ্বরা, আগের যারা সব বন্ধু ছিলেন রাক্ষস,
তারপরে বানর, অন্যান্য যেসব রাজারা, তারা সব বিভিন্ন রকম উপঢৌকন তাকে দিলেন। অশ্বমেধটা একটা যজ্ঞও বটে, আবার একটা ডিসপ্লে অফ রয়্যাল পাওয়ারও বটে। কারণ অশ্বমেধ মানেই হচ্ছে যে একটা চ্যালেঞ্জ। অয়মস্য পতাকেয়ম উতবা জয় ঘোষণা সপ্তলোকৈক বীরস্য দশকণ্ঠ কুলদ্দিশ। এটা এখানকার ভার্স নয়, এটা হচ্ছে ভবভূতির ভার্স, উত্তর চরিতের ভার্স। এই অশ্বমেধের প্রসঙ্গেই বলা যে অশ্বমেধের ঘোড়া নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে যাচ্ছিলেন কে? লক্ষণ। লক্ষণ নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, এবার যখন আশ্রমের, বাল্মীকির আশ্রমের কাছাকাছি কোনোখানে এসছেন, সেইখানে মানে ওই রাজার লোকেরা অ্যানাউন্স করছে যে অয়মস্য পতাকেয়ম, এই হচ্ছে অশ্ব আর এই হচ্ছে রাজার পতাকা। উতবা জয় ঘোষণা, অথবা এই পতাকা এবং অশ্ব হচ্ছে রাজার জয় ঘোষণা। কার? সপ্তলোকৈক বীরস্য দশকণ্ঠ কুলদ্দিশ, সপ্ত লোকের একমাত্র বীর যিনি রাবণের বিজেতা, তার। এই শুনেই ওই লবকুশ ঘোড়াটা আটকেছিল। এত বড় কথা, একমাত্র বীর, পতাকাঙ্গ ভরাম্য, আমরা এই পতাকা হরণ করলাম, পারলে ছাড়াও। তারপরে যুদ্ধ বিগ্রহ যেমন হয় সব হয়েছিল, উত্তরাঞ্চলিতে আসে কাজ। অশ্বমেধ নিয়ে অনেকবারই যুদ্ধ, শুধু একটা নয়, অনেকগুলোই যুদ্ধ বিগ্রহ হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরও যখন অশ্বমেধ যজ্ঞ করেন, তখন তার ঘোড়ার পাহারায় গিয়েছিলেন স্বয়ং অর্জুন। মণিপুরে গিয়ে তার নিজের ছেলে বভ্রুবাহন তার সঙ্গে যুদ্ধে হেরেও ছিলেন। পরবর্তীকালে উলুপির হস্তক্ষেপে হি ওয়াজ সেভড। তাই অশ্বমেধ চিরকালই হচ্ছে রাজার পরাক্রম খ্যাপনের একটা বড় উপায়। যাই হোক, দিগ্ভ নিমন্ত্রিত রাষ্ট্রীয় নাম ভৌমান্নিপদে স্নানে হিত্বা জ্যোতির্ময়ান্নপি শ্লাঘ্যস্ত্যাগোপি বৈদেহ্যা পত্য প্রাগ বংশবাসিন অনন্য জানে শৈবাসিদ যস্মাৎ জায়া হিরণ্ময়ী। বলছেন যে বৈদেহীর ত্যাগও হচ্ছে শ্লাঘ্য, কারণ প্রাগবংশবাসীন অনন্য জানে, যিনি আর কোনো জায়া গ্রহণ করেননি, মানে রামচন্দ্র, তার পত্নী হওয়াটা তার পক্ষে ত্যাক্ত হলেও সেটা একটা গৌরবের বিষয় ছিল। যস্মাৎ জায়া হিরণ্ময়ী, যেহেতু উনি হিরণ্ময়ী জায়াকে নিয়ে এই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এটাও খুব প্রসিদ্ধ কথা যে উনি হিরণ্ময় সীতা প্রতিকৃতি নিয়ে যজ্ঞ করেছিলেন, এবং রামায়ণে সে কথাটা বলাও আছে। বেদে কিন্তু এই ট্র্যাডিশনটার কোনো সমর্থন নাই, কেননা যজমান পত্নীকে, বিশেষ করে অশ্বমেধে রাজার পত্নীকে, মানে প্রধানা যিনি মহিষী, তার কতগুলো পার্টিসিপেশন আছে, যেই পার্টিসিপেশনগুলো কোনো মূর্তির দ্বারা হতে পারে না। এমনিতে কোনো মূর্তি কোনো ফাংশন করতে পারে না। তবুও বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, স্ট্যাচুর মতো বসে থাকার মতো একটা স্ট্যাচু বসিয়ে রাখলুম, আর কেউ তার হয়ে কাজ করলো। অশ্বমেধে সেটা হওয়া সম্ভব নয়, কারণ অশ্বমেধে ডেফিনিট কতগুলো কাজ আছে প্রধান মহিষীর, যেগুলো অন্যরা করতে পারে না। এমনিতেও যজ্ঞের একজনের জন্য নির্দিষ্ট কাজ আরেকজন করতে পারেন না, হোতার কাজকে অধ্যক্ষ করতে পারেন না। সেই জন্যে এই যেটা হয়েছিল সেটা ঠিক বেদিক ট্র্যাডিশনের অনুরূপ হয়নি। এখন রামচন্দ্র যেহেতু আর কোনো দ্বারা পরিগ্রহ করতে অস্বীকার করলেন, অথচ আবার অশ্বমেধ যজ্ঞ করতে গেলে মহিষীর দরকার, সেই জন্য বোধহয় গুরুর ব্যবস্থা একটা কিছু স্পেশাল ব্যবস্থা করেছিলেন, যে স্পেশাল ব্যবস্থাটা কিন্তু বেদে কোনো স্যাংশন নাই। আচ্ছা, এইবার আসল প্রসঙ্গে আসছে। অথ প্রাচ্যে তসোপজ্ঞং রামায়ণমিতস্তত মৈথিলেয় কুশলবৌ জগতুর গুরুচোদিত। অশ্বমেধ উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে কিছু কিছু পপুলারও আছে, গান বাজনারও ব্যাপার আছে, সারা বছর ধরে সেগুলো হয়। এক বছর পরে ঘোড়াটা ফিরে এলে তারপরে তার দ্বারা যজ্ঞ হবে, এরকম ব্যবস্থা থাকে। সেই সারা বছর ধরে অনেক রকম রিচুয়াল আছে, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর তার রিপ্রেজেন্টেশন আছে। একটা বড় ব্যাপার, সারা দেশ জোড়া একটা বড় ব্যাপার। তো সেইখানে এই রামচন্দ্রের ছেলেরা এসছে। বৃত্তং রামস্য বাল্মীকে কৃতিস্থৌ কিন্নরস, না যেটা বললাম, অথ প্রাচেতসোপজ্ঞম রামায়ণম ইতস্তত মৈথিলেয় কুশলবৌ জগতুর গুরুচোদিত।
তার গুরু তাদেরকে যেমন শিখিয়েছেন, তারা এখানে এসে সেই রামায়ণ কাহিনী শোনান। বৃত্তং রামস্য বাল্মীকে কৃতিস্তৌ কিন্নরস্বনৌ, বাল্মীকি যে কৃতি করেছিলেন মানে রামায়ণ বলে রচনা করেছিলেন সেই। কিং তজ্জেন মনোহর্তুম অলং স্যাতাং নশৃণ্যতাম রূপে গীতে চ প্রাদুর্যম তয়োস্তদ্গৈর নিবেদিতম দদর্শ সানুজো রাম শুশ্রাবচ কুতূহলী। অন্যরা কেন, স্বয়ং রামচন্দ্র তাদের সেই প্রোগ্রাম শুনেছিলেন। কিরকম? রূপে গীতে চ মাধুর্যম, সৌন্দর্য এবং গানের মাধুর্য, তয়োস্তদ্গৈর নিবেদিতম দদর্শ সানুজো রাম, রামচন্দ্র অ্যালং উইথ হিজ ব্রাদার্স, অন্যান্য ভাইদের সঙ্গে সেটা শুনেছিলেন কৌতূহল আক্রান্ত হয়ে। তদ্গীত শ্রবণৈকাগ্রা সংসদশ্রমুখী বভৌ হিম নিঃসন্দিনী প্রাতর নিবাতেব বনস্থলী বয়ো বেশ বিসংবাদী রামস্য চ তয়োস্তদা জনতা প্রেক্ষ সাদৃশ্যম নাক্ষিকম্পং বতিষ্ঠত। তাদের চেহারায় মহারাজ রামচন্দ্রের অসাধারণ সাদৃশ্য দেখে লোকে বিস্মিত হয়েছিল, মানে নট নোয়িং দ্যাট দে ওয়ার হিজ চিলড্রেন। উভয় ন তথা লোক প্রবীণ্যেন বিশিষ্মে নিপতে প্রীতিদানেষু ভীতস্পৃহ যথার্থম। গে কোনো বিনেতা বাম কস্যচেয়ং কৃতিক কবে ইতি রাজ্ঞা স্বয়ং পৃষ্টৌ তৌ বাল্মীকিম অসংসতাম। তাদের পারফরমেন্স দেখে সন্তুষ্ট হয়ে মহারাজ ডেকে তাদের জিজ্ঞাসা করছেন যে তোমরা এটা কার কাছে শিখেছ, কে তোমাদের এটা শেখালে, এবং এই যেটা তোমরা গান করে শোনালে এই জিনিসটা এবার রচনাটা কার? ওই তো প্রথম কবিতা, তার আগে তো আর কেউ এটা শোনেনি রামায়ণ, এই প্রথম রামায়ণের রিসাইটাল হলো পাবলিকে। আগে যেটা শিখিয়েছিলেন সেটা আশ্রমে তারা শিখেছে, সীতা শুনেছেন, আর পাবলিকের কাছে এই প্রথম রিসাইটাল হলো। সেই জন্য রামচন্দ্র এসে জিজ্ঞাসা করছেন যে কোনো বিনেতা বাম, মানে হু ইজ ইউর টিচার, কস্য চেয়ং কৃতিক কবে, অ্যান্ড হুজ কম্পোজিশন ইজ দিস। ইতি রাজ্ঞা স্বয়ং পৃষ্টৌ তো বাল্মীকি অসংসতাম। তারা বলেন যে বাল্মীকি রচনা করেছেন এবং তিনি আমাদের এটা শিখিয়েছেন। অথ সা বরজো রাম প্রাচেতসং উপেয়বান উরিকৃত আত্মনো দেহং রাজ্যমস্মৈ নবেদ। রামচন্দ্র ভ্রাতৃগণ সহ প্রাচেতস মানে বাল্মীকিকে অ্যাপ্রোচ করলেন যে এই রাজ্য আমি আপনাকে নিবেদন করছি। সতাবাখ্যায় রামায় মৈথিলেয় তদাত্মজ কবি কারুণিক বাব্রে সীতায়া সংপরিগ্রহম। বাল্মীকি তো কোনো প্রার্থনা নিয়ে আসেননি, এইবার উনি সুযোগ পেয়ে ওই পরিচয়টা দিচ্ছেন যে এরা তোমার পুত্র। এটি তো আখ্যা রামায় মৈথিলেয় তদাত্মজ, তাদের এই পরিচয় দিয়ে কবি কারুণিক বাব্রে সীতায়া সংপরিগ্রহম, তিনি রাজার কাছে চাইলেন যে আপনি সীতাকে ফিরিয়ে নেন, এটি আমি প্রার্থনা করছি, আর কিছু প্রার্থনা করেন। রামচন্দ্র বলছেন তা তো শুদ্ধা সমক্ষং স্নুষাতে জাত বেদসি দৌরাত্ম্যাদ রাক্ষসস্তাং তু নাত্রত্যা শ্রদ্ধধু প্রজা তাহ স্বচারিত্রমুদ্দিশ্য প্রত্যায়তু মৈথিল তথা পুত্রবতী মেনাং প্রতিপৎসে তদাজ্ঞয়া। বললেন যে আমি তো জানি যে উনি শুদ্ধা, যা তা তো শুদ্ধাম সমক্ষং ন, আমার চোখের সামনেই অগ্নির দ্বারা তিনি পরীক্ষিত হয়েছেন। শ্রুষাতে জাত বেদসে, আপনার এই পুত্রবধূ তিনি আমাদের সামনেই অগ্নির দ্বারা পরীক্ষিত হয়েছেন। কিন্তু নাত্রত্যা শ্রদ্ধা প্রজা, এখানকার প্রজারা তাতে শ্রদ্ধা স্থাপন করেনি। তা সচারিত্রম উদ্দেশ্য প্রত্যয়তু মৈথিল, তো মৈথিলী এদেরকে যদি সেই প্রত্যয় করাতে পারেন তথা পুত্রবতী মেনাং প্রতিপৎসে তদাজ্ঞা, তাহলে আমি আপনার আজ্ঞা অনুসারে পুত্রবতী তাকে গ্রহণ করব।
ইতি প্রতিশ্রুতের আজ্ঞা জানকী মাশ্রমান মুনি শিষ্যৈরানায়াময়া মাস সসিদ্ধি নিয়মৈরিব। তো রামচন্দ্র এটা প্রমিস করতে উনি শিষ্যদের দিয়ে এবার বাল্মীকি আশ্রম থেকে সীতাকে আনালেন। অন্যদূর অথ কাকুৎস্থ সন্নিপাত্য পুরৌকস কবি মাওভাময়া মাস প্রস্তুত প্রতিপত্তয়ে সরসংস্কারবত্যাসৌ পুত্রাভ্যামথ সীতয়া ঋচেবোধর্চিষং সূর্যং রামং মুনিরুপস্থিত। বাল্মীকি সীতাকে নিয়ে এলেন। কাষায় পরিবীতেন সপদার্চিত চক্ষুষা অন্নমিহত শুদ্ধেতি শান্তেন বুভুষৈবসা। কাষায় বসন পরিহার, নিজের পায়ের দিকে চক্ষুর দৃষ্টি স্থির রয়েছে। তার ওই শান্ত চেহারা দেখেই লোকে অনুমান করতে পারত যে তিনি শুদ্ধ। জনাস্তদা লোকপথাৎ প্রতিসংহৃত চক্ষুষ তস্তুস্তেবাং মুখাসর্বে ফলিতাইব শালেয়। লোকজন তারা কেউ কোনো কথা বলুন, দে কেপ্ট সাইলেন্ট, এসব কিছুই বলেন। তাং দৃষ্টি বিষয়ে ভর্তুর মুনিরাস্থিত বিষ্টর কুরু নিঃসংশয়ং বৎসে সবৃত্তে লোকমিত্য সৎ। বাল্মীকি তাকে বলছেন যে তুমি বৎসে তুমি এদের নিঃসংশয় করো। অত বাল্মীকি শিষ্যেন পুণ্যমাবর্জিতং পয় আচম মোদিরয়া মাস সীতা সত্যম সরস্বতী। বাল্মীকি শিষ্য তাকে জল এনে দিলেন, সেটা দিয়ে আচমন করে সেটা এই বলছেন। বাংমন কর্মভিপত্তৌ ব্যভিচারো যথা নমে তথা বিশ্বম্ভরে দেবী মা মন্তর্ধাতুমর্হসি। যেহেতু আমি কখনো বাক্য মন এবং কর্মের দ্বারা স্বামীর প্রতি ব্যভিচার করিনি, বিশ্বম্ভরা মানে হচ্ছেন পৃথিবী, যিনি সকলকে ধারণ করে আছেন, তিনি আমাকে অন্তর্ধাতুমর্হসি, আমাকে অন্তর্ধান করতে পারেন। এবং মুক্তয়ে তয়া সাধ্বিয়া রন্ধ্রাৎ সদ্য ভবাদ ভুব সাতরমিব জ্যোতি প্রভা মণ্ডল মুজ্জজ। সেটা এই কথা বলতে সেই যজ্ঞস্থল ভিন্ন হয়ে গেল। সদ্য ভবাদ ভুব সাতরথমিব জ্যোতি প্রভা মণ্ডল মুজ্জত। শাতকুম্ভ মানে হচ্ছে সে গোল্ড, সেরকম একটা প্রভা মণ্ডল তার থেকে বেরিয়ে এলো, একটা তেজপুঞ্জ। তত্র নাগফনোৎক্ষিপ্ত সিংহাসন নিষেদুষী সমুদ্র রসনা সাক্ষাৎ প্রাদুরাসিত বসুন্ধরা। বসুন্ধরা হচ্ছেন পৃথিবী, তিনি মূর্তিমতী হয়ে ওই যে জ্যোতির্মণ্ডল তার মধ্যে তাকে দেখা গেল কীরকম, নাগফনোৎক্ষিপ্ত, নাগের ফনার উপরে একটা সিংহাসন আছে, তিনি সেই সিংহাসনে বসে আছেন। সমুদ্র রসনা সাক্ষাৎ প্রাতুরাসিত বসুন্ধরা। তিনি কি করলেন, সা সীতা মঙ্কমারোপ্য ভর্তু প্রণিহিত ক্ষণাম মামেতি ব্যাহরত্যেব তস্মিন পাতালমভ্যগাৎ। একেবারে নিমেষের মধ্যে কোনো কিছু সময় আর দেননি, যে উনি ওই সিংহাসন থেকে উঠলেন, উঠে সা সীতা মঙ্কমারোপ্য, তিনি সীতাকে কোলে তুলে নিলেন। সেটা কি করছিলেন তখন, ভর্তৃপ্রণীত ক্ষণাম, মানে ভর্তৃপ্রণীত যার তার চক্ষু তখনও রামচন্দ্রের প্রতি নিবদ্ধ ছিল, ওই লাশ দেখে নিচ্ছে। মামেতি ব্যাহরত্যেব তস্মিন পাতালমভ্যগাৎ। রামচন্দ্র কি হচ্ছে ঠিক বুঝতে পারছিলেন না, কিন্তু মনে বুঝলেন যে এবার উনি তাকে নিয়ে যাচ্ছেন। সেন উনি চিৎকার করে উঠলেন যে মা মা নো নো, বলতে বলতেই ভাবে সপ্তমী আছে, মা মেয়েতি ব্যাহরত্যেব তস্মিন পাতালমভ্যগাৎ। রামচন্দ্র ওই না না বলতে বলতেই সেই সিংহাসন আবার পাতালে নেমে চলে গেল। ধরায়ান্তস্য সংরম্ভম সীতা প্রত্যর্পণৈষিণ গুরুর বিধিবলাপেক্ষী সময়ামাস ধন্যিন ঋষীন বিসৃজ্য যজ্ঞান্তে সুহৃদস্য পুরস্কৃতান রাম সীতা গতং স্নেহং যদে তদপত্য।
এভাবে সীতা দৃশ্যে বের করে চলে গেলেন। এবার রামচন্দ্র কি করলেন যে সীতাগতম স্নেহম নিদধে তথাপত্য, পুত্রদের উনি রেখে গেলেন, কাজেই তিনি তার সেই স্নেহ এবার পুত্রদের প্রতি অর্পণ করলেন। যুধাজিতশ্চ সন্দেশাৎ স্বদেশম সিন্ধু নামকম দদৌ দত্ত প্রভাবায় ভরতায় ভৃতপ্রজ। উনি একটা অংশ, রাজ্যের একটা অংশ সিন্ধু, এটা ভরতকে দিলেন। ভরতস্তত্র গন্ধর্বান, ভরত আবার সেখানে রাজ্য স্থাপন করে যেমন যেমন কাজকর্ম করলেন। এসব ভাইদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। স তক্ষ পুষ্কল পুত্র, তিনি আবার তার পুত্রকে কোথায় কোথায় বসালেন এই রাজধানীতে। অভিষিচ্য অভিষেকার্হ রামান্তিকমগত পুনঃ, আবার রামের কাছে তারা ফিরে এলেন। অঙ্গদং চন্দ্রকেতুঞ্চ লক্ষ্মণোপ্যাত্মসম্ভব, লক্ষণের পুত্র অঙ্গদ এবং চন্দ্রকেতু শাসনাথ রঘুনাথস্য চক্রে কারা পথেশ্বরও, তাদের দুই জায়গাতে আধিপত্য দিয়ে দিলেন। এবার ওদের কাজ প্রায় শেষ। উপেত্য মুনিবেশোথ কাল প্রবাচ রাঘবম রহস্যংবাদিনী পশ্যেদাবাং যস্তং ত্যজেরিতি। কাল মানে টাইম, তিনি মুনির বেশ ধরে রাজার কাছে এলেন, যে বললেন যে রহস্যংবাদিন পশ্যেদ আবাং যস্তং ত্যজেরিতি, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো একান্তে, সেই সময় যদি কেউ তাতে আসে তাহলে তাকে পরিত্যাগ করবে। তথেতি প্রতিপন্নায় বিবিতাত্মা নিপাস আচক্ষ দিও মধ্যাস্ব শাসনাৎ পরমেষ্টিন। রামচন্দ্র বলে হ্যাঁ ঠিক আছে, তাকে বলে তোমার এখানকার কাজের সময় শেষ হয়ে গেছে, তুমি আবার নিজের স্বস্থানে ফিরে যাও। বিদ্যানপে তয়োর্দাস্ত সময়ং লক্ষ্মণোভিনত ভীত দুর্বাসস শাপাদ রাম সন্দর্শনার্থী। আর সেই সময় দুর্বাসা রামের সঙ্গে দর্শন করতে এসেছিলেন। এইবার দরজাতে লক্ষ্মণ আছেন পাহারাতে। দুর্বাসার সাপের ভয়ে তিনি ওই যে কন্ডিশন ছিলেন যে যতক্ষণ আমি কথা বলবো যেন কেউ ইন্টারফিয়ার না করে, সেটা ব্রেক করলেন। তাহলে এবার রামচন্দ্রকে তাকে ত্যাগ করতে হবে। স্বগত্বা সরজু তীরম দেহত্যাগেন যোগবিদ চকারা বিতথাং ভ্রাতু প্রতিজ্ঞাং পূর্বজন্ম। তিনি সরজুতে দেহত্যাগ করে জ্যেষ্ঠ ভ্রাতার সেই প্রতিজ্ঞা পূর্ণ করলেন। তস্মিন আত্মচতুর্ভাগে প্রাংনাকমধিতস্তুষি রাঘব শিথিলং তস্তৌ ভুবি ধর্মস্ত্রীপাদিব। এইভাবে লক্ষণ চলে গেলে বলছে প্রাংনাকমধিতস্ত্রীষু, তিনি প্রথমে স্বর্গে চলে গেতে। রাঘব মানে রামচন্দ্র, তিনি পৃথিবীতে তার অবস্থান বা তার অ্যাটেনশনটা শিথিল করলেন। স্বনিবেশ্য কুশাবত্যাম রিপুনাগাং কুশম শরাবত্যাং শতাং সূক্তের জনিতাশ্রু লবং লবম। কুশকে কুশাবতীতে আর লবকে শরাবতীতে প্রতিষ্ঠা করে দিলেন। উদাক প্রতস্থে স্থিরধি সানুযোগ্নি পুরস্সর অন্বিত প্রতিবাৎসল্যাৎ গৃহবর্জয়া জগৃহস্থ চিত্তজ্ঞ পদবিং হরিরাক্ষস কদম্ব মুকুল স্থূল হিবৃষ্ট। এবার তার মহাপ্রস্থান, তার সঙ্গে যারা যারা ছিলেন সেই সমস্ত বানর এবং রাক্ষসরা, তারা সকলে তাকে অনুগমন করলেন। উপস্থিত বিমানেন তেন ভক্তানুকম্পিনা চক্রে ত্রিদীব নিঃশ্রেণী সরজোর অনুযায়ী নাম যদ্গোত্রতরকল্পো ভূত সমর্থ সত্যমজ্জতাম অত সদাখ্যা তীর্থং পাবনং ভূমি প্রথে ইত্যাদি। নির্বর্তৈবং দশমুখ ভয়চ্ছেদ কার্যং সুরানাং বিশ্বক্সেন শতনুমবিশৎ সর্বলোক প্রতিষ্ঠাম লঙ্কানাথং পবনতনয়ম চোভয়ং স্থাপয়িত্বা কীর্তিস্তম্ভদ্দামিব গিরৌ দক্ষিণে চোত্তরে। এইভাবে দশমুখ ভয়চ্ছেদের যে কাজের জন্য দেব কার্য সাধনের জন্য বিষ্ণু নেমেছিলেন, সেই কার্য সর্বলোক প্রতিষ্ঠা করে দিয়ে তিনি লঙ্কানাথং পবনতনয়ম চৌভয়ং স্থাপয়িত্বা
কীর্তিস্তম্ভদ্দামিব গিরৌ দক্ষিণে উত্তরে চ, উত্তর এবং দক্ষিণে দুই কীর্তিস্তম্ভ স্থাপন করে গেলেন। ইতিশ্রী মহাকবি কালিদাস কৃতৌ রঘুবংশে মহাকাব্যে রামস্বর্গারোহণ নাম পঞ্চদশ স্বর্গ। রামের স্বর্গারোহণের সঙ্গে পঞ্চদশ স্বর্গ হয়ে গেল। না, এটা আজকে শেষ হবে না যা দেখছি। যাই হোক, সেখানে বললেন যে রামচন্দ্র যখন দেহত্যাগ করলেন তার আগে দুইজনকে দুই জায়গায় প্রতিষ্ঠা করে দিলেন। লবকে এক জায়গায় আর কুশকে এক জায়গায়, কুশাবতী, আর একজনকে কোথায় সরাবতী দিয়ে দিলেন। অর্থাৎ অযোধ্যা কিন্তু এবার অনাথ হয়ে পড়ল। মানে রামচন্দ্রের যে ট্র্যাডিশন চলে আসছিল সেই মহারাজ দিলীপের সময় থেকে, সেই ট্র্যাডিশনটা এখানে শেষ হয়ে গেল যে লব এবং কুশ তারা সাক্ষাৎ অযোধ্যাতে বসলেন না, তারা অন্য জায়গায় ক্যাপিটাল তাকে যেখানে করে দেওয়া হলো, একজন কুশাবতীতে এবং একজন সরাবতীতে, সেইখানে গিয়ে রাজত্ব করতে লাগলেন। কাজেই অযোধ্যা ফেল ইনটু ডিসরেপিউট। অঙ্গদ এবং চন্দ্রকেতু, অঙ্গদ এবং চন্দ্রকেতু। আচ্ছা, এবার কুশ যখন কুশাবতীতে আছেন, শাসন করছেন, সেই সময় একদিন রাত্রিবেলা তিনি দেখছেন অথার্ধরাত্রে স্তিমিত প্রদীপে শয্যাগৃহে সুপ্তজনে প্রবুদ্ধ কুশপ্রবাসস্থল কলত্রপে সমাদিষ্ট পূর্বাং বনিতামপশ্যৎ। রাত্রিবেলা যেমন দরজা বন্ধ সেরকমভাবে দেখছেন যে একজন অদৃষ্টপূর্ব, আগে কখনো দেখেননি, একজন মহিলা তার ঘরে এসে উপস্থিত হয়েছেন। মানে কীরকম হলো? সা সাধু সাধারণ পার্থিবর্ধে স্থিত্বা পুরস্তাৎ পুরোহূত ভাস যেহেতু পরেশাং জয় শব্দপূর্বং তস্যাঞ্জলিং বন্ধুমতোপবন্ধ। এই জয় শব্দপূর্বক রাজাকে যেমন বলতে হয় বলছেন। অথান পোরহাম অর্গলমপগারম ছায়া বিবাদর্শতলং প্রবিষ্টাম সবিস্ময় দাসরথেস্তনুজ প্রবাচ পূর্বার্ধ বিশিষ্টতল। উনি দেখলেন যে আরে দরজা বন্ধ আছে, অথচ উনি ঢুকেছেন কিভাবে? ছায়ার মতো, ছায়া মিব আদর্শ তলং প্রবিষ্টাম, ছায়া যেমন দর্পণে পড়ে সেই রকম তিনি বিস্মিত হয়ে, মানে শুয়েছিলেন, হাফ শরীরের উঠলো আর কি, মানে শরীরের প্রথম দিকের হাফটা ঊর্ধ্বটা উঠিয়ে, পুরো তখন ওঠেননি, জেগে উঠে বলছেন লব্ধান্তরা, না বলেননি, লব্ধান্তরা দেখছেন আর কি, লব্ধান্তরা সাবরণে বিগেহে, চারদিক বন্ধ আছে তা সত্ত্বেও উনি কী করে প্রবেশ করে বলেছেন যোগ প্রভাব ও নচলক্ষতে, এর মধ্যে কোনো যোগের প্রভাব, যোগীরা পারেন যে কোনো জায়গায় যেতে, সেরকম কোনো যোগ প্রভাব দেখা যাচ্ছে না। বিভর্ষি চাকার নিবৃতানাং মিলান্নি হেমৈপরাগম, অতীব সুন্দর চেহারা, মৃণালিনী হৈম উপরাগের মতো। এবার জিজ্ঞাসা করছেন কাত্তং শুভে কস্য পরিগ্রহ বা কিংবা মদভ্যাগম কারণংতে আচক্ষ মত্বা বসিনাং রঘুনাম মনঃপরস্ত্রী বিমুখ প্রবৃত্তি। যে আপনি কে, কার স্ত্রী, আমার কাছে কেন এসেছেন, প্রয়োজন বলুন। এটা মনে রেখে যে রঘুনাং মনঃপরস্ত্রী বিমুখ প্রবৃত্তি, রঘুবংশের রাজাদের মন পরস্ত্রীর প্রতি বিমুখ, এই কথাটা মনে রেখে আর আপনি আমাকে যা বলবার তা বলতে পারেন, বলুন। তামব্রবীৎ সা গুরুনা নবদ্যা যা নীত পৌরা শপথোন্মুখেন তস্যা পুরঃ সম্প্রতি বীতনাথা
জানি হি রাজন অধিদেবতাম মাম, বলে আমাকে জানুন আপনি এই অযোধ্যা নগরীর অধিদেবতা বলে, মানে আপনার পূর্বপুরুষরা যে অযোধ্যায় বাস করে গেছেন, যেখানে শাসন করে গেছেন, আমাকে সেই অযোধ্যার অধিদেবতা প্রিসাইডিং ডিটি বলে আপনি জানবেন। বৎসৌক সারাম অভিভূয় সাহম সৌরাজ্য বৎসয়া বিভূত্য়া সমগ্র শক্তৌ তৈ সূর্য বংশে সতী প্রপন্না করুণা অবস্থা। আপনি সূর্যবংশের বংশধর এখনো আছেন থাকতেও, কিন্তু আমার অবস্থা খুব করুণ। কেন করুণ? এইবার উনি সে অযোধ্যার অবস্থাটা বলে যাচ্ছে, মানে রামচন্দ্র চলে গেছেন, অযোধ্যা আর সে আগেকার মতো বৈভবগুলো নাই। রাজা থাকলে যেমন তাকে কেন্দ্র করে চারদিকে, যেমন একসময় মুর্শিদাবাদ বাংলার ছিল, রাজধানী ছিল, তখন মুর্শিদাবাদ কীরকম মানে সমৃদ্ধিশালী জায়গা ছিল, এখন একেবারে ডিসরেপিউটে পড়ে গেছে। সেই রকম একটা চেহারা উনি এখানে বলছেন যে বিশীর্ণতল্পাদ নিবেশ পর্যাপ্ত সাল প্রভুনা বিনামে বিড়ম্বতস্ত সূর্যম দিনান্ত মুগ্রানিলমেঘম। এত শ্লোক আর পড়বো না, মূল সামারিটা হচ্ছে এইরকম যে আগে যেখানে অনেক রকম বৈভব ছিল, বিলাসীরা ছিলেন, রাজারা ছিলেন, এখন তারা সব চলে গেছেন। ওই রবীন্দ্রনাথের তাজমহল কবিতাটা মনে আছে? তাও চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব গেছে টুটে, সিংহাসন গেছে টুটে, তব সৈন্য দল যাদের চরণ ভরে ধরণী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলি পরে। বন্দিরা গাহে না গান, যমুনা কল্লাল সনে, নহবত মিলায় না তান, তবপুর সুন্দরীর নূপুর নিক্ষণ, ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি শনে, কাঁদায় রে নিশার গগন। ঠিক সেই জিনিসটাই এখানে সংস্কৃতে ডেপিট করা আছে। এটা ওই চেহারাটাই বলছেন যে এরকম অবস্থা ছিল, কাজেই আমি চাইছি যে আপনি আবার সেই অযোধ্যার গৌরব রিভাইভ করুন, অযোধ্যায় ব্যাক করুন। তদহসীমাং বসতিং বিসৃজ্য মাম অভ্যুপয়িতুম কুলরাজধানীম। আপনি এখনকার বাসস্থান ত্যাগ করে আপনার সেই বংশের রাজধানীতে আপনার ফিরে যাওয়া উচিত। তথেতি তস্যা, উনি তো আগেই বলেছেন যে কি রঘুবংশের রাজাদের পরস্ত্রী বিমুখ প্রবৃত্তি, এটা মনে রেখে যা বলবার বলুন। এবার উনি যা বলবার তো বলে দিয়েছেন, কাজে উনি তো বাউন্ড বাই হিজ ওয়ার্ডস। তথেই তো ইয়েস, তাই হবে, ফিরে যাও। তথেই তস্যা প্রণয়ং প্রতীত প্রত্যগ্রহিত প্রাগ্রহর রঘুনাম পুরন্নভিভক্ত মুখ প্রসাদা শরীর বন্ধেন তিরোবভূব তদদ্ভুতম সংসদি রাত্রিবৃত্তং প্রাতর্ধিজেভ্যো নিপতি শশংস শ্রুত্বা চয়েনং কুলরাজধান্যা সাক্ষাৎ পতিত্বে বিতমভ্যনন্দন। সকাল হলে তিনি ব্রাহ্মণদের সেই সংবাদ, অদ্ভুত খবরটা বললেন যে এরকম হয়েছে। কুশাবতী শ্রোত্রিয় সাৎকৃত্য, কুশাবতী নগরীকে শ্রোত্রিয়দের চার্জিয়ে দিয়ে যাত্রানুকূলে অহনি সাবরোধ অনুদ্রুত বাউরিভাবৃন্দ সৈন্যরয় অযোধ্যা আমি মুখাপ্রতেস্ত। একটা শুভদিন দেখে আবার অযোধ্যাতে ফিরে এলেন। তারপরে অনেকগুলো জেনারেশন পার হয়ে গেল, এবার ফিরে এলেন তাদের বংশধররা, একটা দুটো নয়, অনেকগুলো বংশ আস্তে আস্তে চলে গেল। তাতে আগের যে বৈভব সেটা আর ফিরল না। তবে মানে ইঞ্জিনটা বন্ধ করে দিলেও তো অনেক দূর চলতে থাকে, সেই রকম যে রঘুবংশের খ্যাতিটা ছিল, সেই খ্যাতিটা তাদের তখনও হেল্প করেছে, যার জন্য কোনো শত্রুর আক্রমণ টাক্রমণ করতে সাহস পেত না। এইভাবে চলে গেল অনেকগুলো জেনারেশন। তারপরেই তার পতনটা আসছে, একটা দুটো নয়, 8, 9, 10, 11।
মানে এখানকার হিসাবে 27-28 জন রাজা এই পরপর আছে, সবগুলো তো আর পড়বো না, সেগুলো সব এক এক করে এলেন, তারপরে তারা এক সময় আবার চলেও গেলেন। এইভাবে লাস্টে এলেন কে, 29, অগ্নিবর্ণম অভিষিচ্য রাঘব সে পদে তনয়ম অগ্নি তেজসম শিশ্রে শ্রুতবতাম পশ্চিমে বয়সে নৈমিষাং বসে। অগ্নিবর্ণ শেষ রাজা এই চ্যানেলে, অগ্নিবর্ণ তত্ত্বদীর্ঘ। তার বৈশিষ্ট্য কি, যে আগের যে সমস্ত পূর্বপুরুষরা যে সমস্ত গুণের অধিকারী ছিলেন সেগুলো তার কোনোটাই ছিল না। ডিজেনারেশন হতে হতে সেগুলো সবই চলে গেল, গিয়ে উনি শুধু ইন্দ্রিয় পরায়ণতাতে সারাদিন কাটাতেন। প্রজাদের সঙ্গে, যে প্রজাদের জন্য রামচন্দ্র সীতাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন, সেই অযোধ্যার কি অবস্থা, সেখানকার রাজা প্রজারা তাকে দর্শনও করতে পারত না, মানে তার সাথে সাক্ষাৎ হতো না। উনি অধিকাংশ সময় বিভিন্ন স্ত্রীলোক পরিবৃত থাকতেন, নট নেসেসারিলি হিজ ওয়াইফস, বিভিন্ন স্ত্রীলোকে পরিবৃত থাকতেন। এবং তারই সব বর্ণনা এখানে আছে, ডিবচারীর বর্ণনা, যেটা নাকি রঘুবংশের ভাবাই যেত না। মহারাজ দিলীপের থেকে আরম্ভ করে যে জিনিসটা আমরা দেখে এসেছি, যে ট্র্যাডিশন ছিল, বা কুশও যে কথা অতভাবে বলছেন যে মনে রাখবেন যে রঘুবংশের রাজাদের পরস্ত্রী বিমুখ প্রবৃত্তি, এই কথা মনে রেখে আপনি যা বলবার বলুন। সেই বংশের রাজার এইরকম দুর্দশা, এটি হচ্ছে এখানকার মানে অ্যান্টি ক্লাইম্যাক্স। যেখানে আমরা সীতা রামচন্দ্র পর্যন্ত ক্লাইম্যাক্স দেখেছি, এখানে অগ্নিবর্ণ হচ্ছে তার অ্যান্টি ক্লাইম্যাক্স। হতে হতে তার কি অবস্থা হলো, তস্য পাণ্ডুবলনাল্পভূষণ সাবলম্ব গমনা মৃতুস্বন রাজযক্ষ্ম পরিহানি রাজযৌ কাময়ামাস সুরাম ব্যোম পশ্চিম বাঢ়মেশ। এবং ইন্দ্রিয় সুখানি নির্বিশন অন্য কার্য বিমুখস্য পার্থিব। ওই সবগুলো বলে বলছেন এইরূপে বিভিন্ন রূপ ইন্দ্রিয় সুখ শুধু উপভোগ করলেন এবং অন্য সমস্ত কার্যের থেকে বিমুখ হলেন। আত্মলক্ষণ নিবেদিতান ঋতুন অত্যবাহত অনঙ্গবাহিত তং প্রমত্তমপি ন প্রভাবত শেকুর আক্রমিত অন্য পার্থিবা। বলে তাহলে তো অন্যান্য রাজারা আক্রমণ করতে পারতেন, মানে এরকম রাজার অবস্থা যে শুধু অন্তঃপুর থেকে বেরিয়ে হয় না, তাকে কেউ দেখতেও পায় না, সেটা যদি কী হয়? বলে হ্যাঁ, সেটা পারত, কিন্তু তং প্রমাত্তমপি না প্রভাবত শেকুর আক্রময়িতুম অন্য পার্থিব। বলে তখনও সেই রঘুবংশের প্রভাবটা রয়ে গেছে না, যে রঘুবংশের রাজা, সেই জন্য অন্য রাজারা তাকে আক্রমণ করতে সাহস করেন। আময়স্তরতিরাগ সম্ভব দক্ষ সাপৈব চন্দ্রমক্ষিণোৎ। কিন্তু বাইরের থেকে, মানে ইট ওয়াজ নট, ডিস্ট্রাকশন কেম নট ফ্রম আউটসাইড বাট ফ্রম উইদিন। অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতার জন্য উনি থাইসিসে ভুগতে লাগলেন। তার রাজযক্ষা লোক যাকে বলে, রঘুবংশের রাজার এরকম পরিণতি কখনো কেউ ভাবতে পারেনি। সেইটা হলো যে আময়স্তু রতিরাগ সম্ভব দক্ষ সাপৈব চন্দ্রমক্ষিণোৎ। সেই দক্ষের অভিশাপে চন্দ্র যেমন যক্ষাগ্রস্ত হয়েছিলেন, সেই রকম এই ইন্দ্রিয় পরায়ণতার জন্য অগ্নিবর্ণ সেই যক্ষা রোগে আক্রান্ত হলেন। তাতেও যে নিজেকে কন্ট্রোল করতে পারলেন তা পারলেন না, কাজেই তার এনটা তাড়াতাড়ি চলে এলো। দৃষ্ট দোষমবিতন্ন সৌত্যগাত সঙ্গমন্ত বিষয়জামনাশ্রব সাধুভিস্ত বিষয়ের হৃতস্তত দুঃখমিন্দ্রিয় গণ নিবার্যত।
তহং গৃহোপবন এব সঙ্গতা পশ্চিমস্কৃতবিদা পুরোধসা রোগ শান্তি অবদিশ্য মন্ত্রিণ সংভৃতে শিখিনি গূঢ়মাদধু তৈকৃত প্রবৃত্তি মুখ সংদর্শনাস্তস্য ধর্মচারিণী সাধু দৃষ্ট শুভকর্মলক্ষণা প্রত্যপদ্ধত নরাধিপশ্রিয়ম। তার পত্নীদের মধ্যে কোনো একজন বোধ হয় তখন অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে যারা মন্ত্রীতন্ত্রী ছিলেন তারা পরবর্তী শাসনের জন্য নির্বাচিত করলেন। তস্যাস্তথাপি নরেন্দ্র বিপত্তি শোকাদ উষ্ণের বিলোচন জলই প্রথমাভিতপ্ত নির্বাপিত কনক কুম্ভ মুখোজ্ঝিতেন বংশাভিষেক বিধিনা শিশিরেণ গর্ভ। ইতি শ্রী মহাকবি কালিদাস কৃত রঘুবংশে মহাকাব্যে গর্ভাভিষেকো নাম ঊনবিংশ সর্গ। গর্ভস্থ শিশুকে অভিষেক করে এই রাজবংশের শেষ হল। এরকম একটা যে পরিণতি দেখালেন, বোধহয় তার মধ্যে দিয়ে উনি একটা কোনো মেসেজও দিতে চাইলেন। ওই যেমন রাইজ অ্যান্ড ফল অফ দি থার্ড রাইখ বিখ্যাত বই আছে জার্মান, সেরকমই রাইজ অ্যান্ড ফল অফ দি রঘু। রঘুবংশের থিমটা কি? রাইজ অ্যান্ড ফল অফ দি রঘুজ। একদিকে রাইজ সেরকম আর ফলটাও সেরকম। খুব সম্ভবত এটি দেখাতে চাইলেন যে যত বড়ই হোক কোনো জিনিসটা একরকম চিরকাল থাকবে না, থাকেও না, কোনোটাই থাকে না। ওই যে বিখ্যাত কথা আছে না, রঘুপতে কগতোত্তর কৌশলা যদুপতে কগতা মথুরাপুরী ইতি বিচিন্ত কুরুষ্ব মনস্থিরম নসদিদম জগদিত্যবধার। জগতে কোনো বস্তু কখনো সৎ পদার্থ হয় না, ব্রহ্মই একমাত্র সৎ পদার্থ, জগৎ হচ্ছে অসৎ পদার্থ। সেটা সুনার অর লেটার, আজকে হোক 500 বছর পরে হোক ধ্বংসপ্রাপ্ত হবে। অর্ধবাব্দ স্বাতন্ত্রে বা মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। আজই হোক আর 100 বছর পরেই হোক, যেটা হবার সেটা হবে। খুব সম্ভবত সেটাই দেখালেন যে এত বড় পরিবার, যে পরিবারে রঘু জন্মেছেন, যেখানে রামচন্দ্র জন্মেছেন, সেখানে অন্ধকারটা আবার সেই রকমই অন্ধকার হলো এবং দ্যাট ওয়াজ দি এন্ড অফ দিস ডাইনেস্টি। এখানে প্রশ্ন হতে পারে যে রঘুবংশ কথার গোটা বইতে রঘু তো প্রথম দিকে ছিলেন, তো রঘুবংশ নামটা কেন দিলেন? রামচন্দ্র তো সেখানে অবতার পুরুষ, অত বড়, তার ত্যাগ শৌর্য বীর্য সব দিক থেকেই অতুলনীয়। তার যেমন ত্যাগ তেমন শক্তি তেমন শৌর্য, তো তার নামে বইটা করলেন না কেন? কেন করলেন না কবি কখনো কৈফিয়ত দেন না। তোমাকে পড়ে বুঝে নিতে হবে। লোকেরা বিভিন্ন রকম ধারণা করতে পারে, সেই ধারণাগুলো সবসময় যে কবির মাথায় ছিল নট নেসেসারিলি। তাহলে কেন হলো এরকম একটা চিন্তা লোকে তো করতেই পারে। তাতে অনেকেই বলেন যে রঘু হচ্ছেন কালিদাসের মতে আইডিয়াল কিং। রামচন্দ্র তো ভগবান বিষ্ণুর অবতার, তার পক্ষে সবই সম্ভব, কিন্তু রঘু তিনি কোনো অবতার নন। তা সত্ত্বেও তিনি যে এক্সেলেন্সে পৌঁছেছিলেন সেইটা হচ্ছে কালিদাসের মতে রাজার হচ্ছে আইডিয়াল। রামচন্দ্র মতো সকলে হতে পারবে না। সেটা তো দশরথ তাহলে রাবণকে শাসন করতে পারতেন। দশরথ কিছু কম যোদ্ধা ছিলেন না, কিন্তু রঘুবংশের রাজারা সকলেই যোদ্ধা। তো দশরথ তাকে শাসন করতে পারতেন, কিন্তু পারেননি। তার বিশেষ শক্তি ছিল, বর ছিল, যে ওই নর বানর ভিন্ন কেউ তাকে শাসন করতে পারবে না, এবং তিনি নরের মধ্যেই পড়তেন, তাহলে সেদিক থেকে শাসন করতেও পারতেন। কিন্তু সম্ভবত ওই অবতার ছাড়া রাবণকে বধ করাটা অন্য পক্ষে সম্ভব ছিল না, যার জন্য তাকে অবতার গ্রহণ করতে হলো। আর রঘু তিনি এরকম কোনো অবতারও নন, কিছুই নন। তা সত্ত্বেও তিনি যে এক্সেলেন্সটা দেখিয়েছিলেন, খুব সম্ভবত সেইটা মনে রেখে কালিদাস গোটা বইটার নাম তার নামে উৎসর্গ করে গেছেন রঘুবংশ, মানে রাইজ অ্যান্ড ফল অফ দি রঘুজ। এই আমাদের রঘুবংশের মোটামুটি পরিক্রমা শেষ হলো। এরপরে কি হবে? একটা মহাকাব্য হয়ে গেল, তো তাহলে একটা নাটক ধরাই যেতে পারে। কালিদাসের এটা শ্রেষ্ঠ মহাকাব্য হলো। আর কালিদাসের নাটকের মধ্যে 3টে নাটক আছে, অভিজ্ঞান শকুন্তলম, আর এটা কি বিক্রমোর্বশীয়, আরেকটা
মালবিকা অগ্নিমিত্র। এর মধ্যে আবার অভিজ্ঞান শকুন্তলা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। অর্থাৎ এখানে যেমন রঘুবংশ হচ্ছে তার কাব্যের মধ্যে শ্রেষ্ঠ, নাটকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। তাহলে আমরা পরের দিন থেকে কি সেটা ধরব? কুমার সম্ভব ধরা যেত, কারণ কালিদাসের বেশ লেখা রঘু যেমন বলা যায়, কুমারও বলা যায়। তাহলে একটা মহাকাব্য তো হলো। মোটামুটি আমরা একটা মহাকাব্যে কালিদাস কীরকমভাবে প্রেজেন্টেশন করেন এটা আমরা জানতে পেরেছি। কুমার সম্ভবে হয়তো কতগুলো বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই, সেটা আমরা সময় পেলে পরে খানিকটা হয়তো পড়ার চেষ্টা করব। আপাতত একটা নাটক অন্তত দেখার চেষ্টা করা যাক যে উনি কীভাবে নাটককে প্রেজেন্ট করেন। ঠিক আছে।